আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। কথা বলছি একটা দেশ নিয়ে, সেই দেশের নাম হচ্ছে চীন। যেই দেশ কিনা গত কয়েক দশকে কৃষি নির্ভর প্রযুক্তি অর্থনীতি থেকে কিভাবে করে তারা একটা টেক লিডারশিপের জায়গায় চলে এসছে, এই কথাটা আমাদেরকে ভাবায়। এই তথ্য আমাদেরকে আনন্দ দেয়, এই তথ্য আমাদেরকে বিমোহিত করে, এবং আমরা এই মুগ্ধতা নিয়ে আজকে আমরা কথা বলতে বসছি। এবং আমাদের এই পুরো পডকাস্টের আয়োজনটা এবং ডিজাইনটাই করেছি এভাবে যে আমরা চায় না পুরো সারা বিশ্বে যে লিডারশিপের জায়গায় এবং তথ্য প্রযুক্তির কথা যখন বলি তারা কিভাবে এগোচ্ছে এবং সেই সাথে সাথে বাংলাদেশের অবস্থানটা কোথায়, আমরা কিভাবে তাদের কাছ থেকে শিখতে পারি, বা আমরা সেই জায়গায় কিভাবে ওই হাইওয়েতে আছি বা ওই রোডম্যাপটা আমরা তৈরি করবো, আমরা কথা বলতে আমন্ত্রণ জানিয়েছি এই পডকাস্টে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক প্রফেসর শাহাব ইনাম খান। এবং আজকের পডকাস্টের নাম দিয়েছি আমরা ওপিনিয়ন। এই ওপিনিয়নে আমরা প্রফেসর শাহাব ইনাম খানের ওপিনিয়ন নিতে চাই। প্রফেসর খান, অনেক ধন্যবাদ। আমি জানি না আসলে যে ইন্ট্রোডাকশন দিয়েছি সেই ইন্ট্রোডাকশন কতটুকু যথার্থ দিতে পেরেছি, বাট আমাদের মনে এই প্রশ্নটা আছে, চায়না কি আসলে ঘুমায়? চায়না ইজ এ ড্রাগন, ইট ব্রিথস ফায়ার। ফায়ারটা কিসের? পাওয়ার। সেই পাওয়ারটা তার কীভাবে তৈরি হয়েছে? টেকনোলজি। আজকে সারা বিশ্বে যদি ইভি গাড়িগুলি দেখা হয়, যেটা একসময় মার্কিন যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য ছিল, সেটা কিন্তু চলে গেছে। ঢাকার রাস্তায় আপনি বিওয়াইডি দেখছেন, আমরা আলাপ করছিলাম জিকার বা দীপাল, এই গাড়িগুলি এসছে। মানুষ কিন্তু তার মানে এই যে টেকনোলজিটা আপনার হাতের কাছে চীন এনে দিয়েছে। ভেরি ইন্টারেস্টিং। বাংলাদেশের রাস্তাঘাটের যা অবস্থা, সেই জায়গাতে আপনাকে এটা দেখতে হচ্ছে। আমাদেরকে মনে রাখতে হবে যে চীন এমন একটা দেশ, যেটা আপনি বলেছেন, একদম যথার্থভাবে বলেছেন, যারা স্টেম এডুকেশনে পৃথিবীতে এখন সেকেন্ড। ফার্স্ট হলো মার্কিন যুক্তরাষ্ট্র, সেই বিষয়ে কোনো ডাউট নাই। দি গ্লোবাল স্টেম এডুকেশন ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2025-এ আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র 86.5 পয়েন্ট পেয়েছে, সেইখানে চীন অল্প 85.46 পয়েন্টের সেকেন্ড। এরপরে আছে ডেনমার্ক, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড। এবং আপনি যদি দেখেন এই বছর চীন স্টেম এডুকেশনে, অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথামেটিক্সে 77,000 পিএইচডি প্রডিউস করবে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র প্রডিউস করবে 40,000। আনবিলিভেবল নাম্বার। এবং আজকে যদি 2018 সালের আমি একটা তথ্য দিই, তখন মাত্র 35টা চাইনিজ ইউনিভার্সিটিতে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ানো হতো, মাত্র 35টা, 2018। আজকে 2025-এ 626টা ইনস্টিটিউশনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে বেসিক ডিগ্রি দেওয়া হয়। আরও আরেকটা মজার তথ্য দিই, প্রাইমারি স্কুল এবং সেকেন্ডারি স্কুলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা আপনি সায়েন্স পড়েন, আর্টস পড়েন, কমার্স পড়েন, আপনাকে এটা শিখতেই হবে। এটা কি ওরা একদম এটা প্রত্যেকটা প্রদেশে বা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এটা ডেভেলপ করেছে? যদি আপনি একটু দেখেন চায়না স্টেম এডুকেশন হোয়াইট পেপারে, ওদের অনেকগুলি পলিসি পেপার আছে, হোয়াইট পেপার আছে, তাদের ইঞ্জিনিয়ারিং পলিসি পেপার আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পলিসি পেপার আছে, যেগুলি মিনিস্ট্রি অফ এডুকেশন দেখে। এগুলি ক্লিয়ারলি 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরের পলিসিগুলি তৈরি করা আছে। এবং তারা যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে এডুকেশনে যখন ঢুকিয়েছে, সেই সাথে কিন্তু এটাকে তারা মার্কেট হিসেবে সাধারণ মানুষের কাছে নিয়ে গেছে। আপনি যে গ্রামগুলির কথা বললেন, আমি ঘুরে এসেছি অনেকগুলি গ্রামে, চুনচিংয়ে বলেন, শেনজেনে বলেন, শহরগুলি তৈরি করা হয়েছে এইগুলিকে এনকারেজ করার জন্য। একটা শহরই তৈরি হয়েছে, শেনজেন বলেন, আপনি শিয়ামেন বলেন, এই শহরগুলিকে তৈরি করেছে যাতে আপনি ইনোভেশন হাব হিসেবে। এবং আপনি হাংজাওতে যদি যান, যেখানে আলিবাবার হেডকোয়ার্টার্স, সেই সিটিটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, কারণ এটা একটা ইনকিউবেটর হয়ে গেছে ইনোভেশনের। তার মানে কি ইনোভেশন, এগুলি বড় শহরের কথা বলছি। আপনি যদি ছোট শহরগুলিতে যান, ব্যাক এন্ড সার্ভিসেস যা যা দরকার সব কিছুই কিন্তু ছোট শহরগুলি থেকে আসছে। চাইনিজ ফিলসফি, সায়েন্সের ফিলসফিটা বোঝা খুব জরুরি। চায়নার সায়েন্সের ফিলসফিতে তারা সবসময় নতুন টার্ম ইউজ করে, নিউ এডুকেশন, আচ্ছা, নিউ ইঞ্জিনিয়ারিং, এবং খুব ইন্টারেস্টিংলি নিউ লিবারেল আর্টস। আমাদের দেশে লিবারেল আর্টস আমরা খুব বেশি, যেটা আমরা লিবারেল, সে ফর অ্যান এক্সাম্পল, আমি যেটা পড়াই, ইন্টারন্যাশনাল রিলেশনস বলেন বা আর্টসের সাবজেক্টগুলি বলেন, সেখানেও তারা টেকনোলজিকে নিয়ে গেছে। অ্যান আর্টিস্ট নিডস টু নো
যে কোন কালার কিভাবে রিফ্লেক্ট করে টেকনোলজিতে, কারণ তার যে আর্টটা তৈরি হলো সেটা তো মানুষের কাছে পৌঁছতে হবে। না, কিন্তু এই যে টেকনোলজি বলেন, পড়াশোনা বলেন, বা আমরা রিসার্চের কথা যখন বলি, এই কথাগুলো তো আমাদের এখানেও চর্চা হচ্ছে, এই কথাগুলো তো অন্যান্য দেশেও চর্চা হচ্ছে। এখন ঠিক আছে, যে সূচকের কথা বলছিলেন যে ইউএস ওখানে লিড দিচ্ছে বা চায়নার সাথে খুব নেক টু নেক কম্পিটিশন হচ্ছে, বাংলাদেশে তো আমরা এই রিসার্চের কথা বলছি বা অন্যান্য দেশেও তো এটা চর্চা হচ্ছে, তাহলে ওদের ফিলসফিতে বা ওরা কোন জায়গায় এই জায়গাটা থেকে এগিয়ে যাচ্ছে বাকিদের তুলনায়? এটা আমার মনে হয় যে প্রথম জিনিসটা হলো ফান্ডিং। আচ্ছা, এবং ফান্ডিংয়ের জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা এই যখন গ্লোবাল ইন্ডেক্সটা দেখছিলাম, আমরা যে বিশ্ববিদ্যালয়তে আমরা রিসার্চগুলি করি বা যে জায়গাতে আমাদের ফোকাস দেওয়া উচিত, সেই জায়গাতে আমাদের রিসার্চ বলতেই আমরা প্রথমে মনে করি যে মুশকিল, এখানে কি হবে না হবে। মানে কি ওরা জাতির উপরে ইনভেস্ট করছে, অর্থাৎ Absolutely. বিশেষ করে রিসার্চের জন্য আপনি যখন যারা পড়াশোনা করছে তাদের উপরে, আপনি যারা প্রাইমারি পড়াচ্ছেন তাদের উপরে। এক্স্যাক্টলি, যখন আপনি প্রাইমারি স্কুল ইনভেস্ট করছেন, তারপর সেকেন্ডারি স্কুলে ইনভেস্ট করছেন, সেখানে তাকে পরীক্ষা দিয়ে যখন হায়ার এডুকেশনে যাচ্ছে, তখন রাষ্ট্র তার উপরে কোন ক্ষেত্রে ইনভেস্ট করবে সেটা রাষ্ট্র ডিসাইড করে। সায়েন্স ইনোভেশনের ক্ষেত্রে আমাদের যেই ধরনের হিউম্যান রিসোর্সেস এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট পলিসি থাকা দরকার, যেটা আমি প্রথমেই বললাম যে তাদের যে স্টেম এডুকেশন 2029 ইনোভেশন অ্যাকশন প্ল্যানও আছে। সুতরাং এই অ্যাকশন প্ল্যানগুলি আমাদের এখনো তৈরি হয়নি, যে কারণে আপনি যখন বললেন যে আমাদের দেশে এইগুলি থাকার পরেও কেন হচ্ছে না, এটার মূল জায়গাটাই হলো যে আমার এক্সিকিউশন অফ অ্যাকশন প্ল্যান বা এডুকেশন পলিসির ক্ষেত্রে বারবার আমরা ঘাটতি দেখতে পাচ্ছি। বেসিক রিসার্চের কথা বলছিলেন প্রফেসর খান, 2024 সালে চীনে দেখছি যে বেসিক রিসার্চে তাদের যে বরাদ্দ ছিল প্রায় 249.7 বিলিয়ন ইউয়ান, এবং সেটা দেখছি যে 2020 সালের তুলনায় সেটা 70% বেশি। মানে এটা কি আমরা আসলে এটাকে যে ম্যাজিক বলছি, ম্যাজিকটা আসলে প্ল্যান করা বলছেন তাহলে? অ্যাবসলিউটলি, এইগুলি প্রত্যেকটা জিনিস মিটিকুলাসলি প্ল্যান করা, প্রত্যেকটা বিষয়। আপনি যে পর্যন্ত ওদের একটা নতুন তত্ত্ব আছে, এই তত্ত্বটার নাম হলো নিউ টিচার ট্রেনিং। ইন্টারেস্টিং। এবং এইটা তাদের যে মিনিস্ট্রি অফ এডুকেশন 2021 সালে, অর্থাৎ যে নতুন জেনারেশন টিচাররা কি হবে, এই জেনারেশনের টিচাররা কি অতীতের মতোই থাকবেন না বর্তমানে থাকবেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এই প্রত্যেকটা এডুকেশনের পিছে ওদের একটা বড় রকমের মোরাল ইনভেস্টমেন্ট আছে, এবং মোরাল এডুকেশন প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সাংঘাতিক রকমের এমফাসাইজ করা হয়। সুতরাং আপনি শুধু টেকনোলজিতে মাস্টার হলে হবে না, ওই টেকনোলজি ব্যবহারের ক্ষেত্রেও আপনাকে মাস্টারিটা করতে হবে। যে কারণে যেটা হচ্ছে যে সোশ্যাল সায়েন্স, লিবারাল আর্টস এবং টেকনোলজিকে যখন ওরা একসাথে নিয়ে আসছে, এটার রেজাল্টই আপনি দেখতে পাচ্ছেন ঢাকার রাস্তায়। অর্থাৎ এই যে গাড়ি আপনি দেখেন, এটার প্রতি আপনার ইন্টারেস্ট হয় কেন? কারণ আপনি সাইকোলজিক্যালি ওটার সাথে কানেক্টেড হয়ে যাচ্ছেন, আপনার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, ইকোনমিক ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, সাথে মানে ইঞ্জিনিয়ারিংটা যোগ হচ্ছে, তাই তো? এবং এই কারণে আপনি দেখতে পাচ্ছেন যে এখন মোবাইল ফোনই দেখেন না, যে বড় রকমের একটা রেভলিউশন কিন্তু চলে আসছে। শুধু একসময় আপনি স্যামসাং, অ্যাপল নিয়ে চিন্তা করতেন, এখন কিন্তু বহু রকমের চাইনিজ মোবাইল ফোনের উপরে আপনি ইকুয়াল ফেইথ দিতে পারছেন। ট্রু। তো তার মানেটা কি, আপনি যখন টেকনোলজি ইনোভেট করছেন, এইটার যে প্রায়োগিক দিকগুলি, এটা বিজনেস মডেল কী হবে, এটা সাইকোলজিক্যাল মডেল কী হবে, এটা সোশ্যাল এফেক্ট কী হবে, এবং যে কারণে আপনি যখন বললেন এই যে গ্রিন ভিলেজ, এই গ্রিন ভিলেজটার যে সাইকোলজিক্যাল মানে অ্যাপিলটা দুনিয়াতে আছে, অর্থাৎ পিসফুল জীবনযাপন করা থেকে শুরু করে লো কার্বন ইমোশন, এগুলি প্রত্যেকটা জিনিসই কিন্তু এটার মাধ্যমে চলে আসছে। অর্থাৎ আপনি যত বেশি টেকনোলজিতে যাবেন, যত বেশি আপনি রিনিউয়েবল টেকনোলজিতে যাবেন বা সাস্টেইনেবল বা এথিক্যাল টেকনোলজিতে যাবেন, তার মানে আপনি পরিবেশ বান্ধব হচ্ছেন। এবং একটা পলিসি আছে যেটা আমার মনে হয় না বললেই হয় না, সেটা হলো শি জিনপিংস 14 পয়েন্টস। আচ্ছা, সেখানে দেখবেন যে টেকনোলজির উপরে কি পরিমাণ তিনি ফোকাস করে, এবং এটা প্রত্যেকটা স্কুলে বাধ্যতামূলক পড়া, এবং সেইখানে লিভিং ইন হারমোনি উইথ দি নেচার, এটাও বলা আছে। তার মানে টেকনোলজি যে শুধুমাত্র আপনার দৈনন্দিন ব্যবহারের জন্য না, সেটা সাস্টেইনেবল এনভায়রনমেন্টের ক্ষেত্রে। হ্যাঁ, খেয়াল করে দেখেন যে আমরা যখন টেকনোলজি নিয়ে কথা বলি তখন আলাদা করে রড, সিমেন্ট, বড় বড় কাঁচের টাওয়ার, রাইট। তো তারা আসলে ওটাকে নেচারের সাথে একটা ফ্রেন্ডশিপ রেখে ওই ব্যালেন্সটা করে এগোনোর চেষ্টা করছে। আরও মজার জিনিস আছে, আপনি যদি এখানে ওদের যে টেকনোলজির ক্ষেত্রে, ওরা কি এটা নিয়ে শঙ্কিত না যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন ইমার্স করবে, তখন খুব স্বাভাবিকভাবেই এমপ্লয়মেন্ট স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে, যে কারণে কিন্তু তারা বারবার বলছে নিউ লিবারাল আর্টস।
রাইট? ওল্ড লিবারাল আর্টস না, কারণ এই যে লিবারাল আর্টস তো পড়তেই হবে। এখন তাদেরকে আমি কি করে ইন্টিগ্রেট করব সোসাইটিতে, চাকরিতে কিভাবে করব? কিন্তু আমরা যদি চিন্তা করি যে আমাদের ছোট্ট একটা এক্সাম্পলই, গার্মেন্টস সেক্টর যদি অটোমেটেড হয়ে যায় তাহলে তো আপনার একটা বড় সংখ্যার জায়গা তৈরি হয়ে যায়, রাইট? তার মানে আপনার এডুকেশন পলিসিতে এই যে চেঞ্জ, টেকনোলজি ওরিয়েন্টেড যে চেঞ্জটা দরকার, সেটাকে আমরা এখনো পর্যন্ত কোঅপ্ট করতে পারিনি, যেটা চীন করে ফেলেছে। চীনে ফেলো ছিলাম তো 2 বছর, সো ফেলোশিপের সময় একটা বড় রকমের অনুধাবন যেটা, যে বাবা মাকেও ইকুয়ালি রেসপন্সিবল হতে। এক্স্যাক্টলি, আমার মনে হয় যে এই জায়গাটা একটা বড় গ্যাপ আছে না আমাদের। স্কুল ইজ রেসপন্সিবল বা কমিউনিটি ইজ রেসপন্সিবল বাবা মার অ্যাক্টের জন্য। সুতরাং বাবা মাকেও এইখানে এক ইকুয়ালি দায়িত্বশীল হতে হবে। প্রতিটা স্কুলে, ভালো স্কুল মানে একটা স্টেডিয়াম আছে, স্টেডিয়াম বলতে আমি বুঝেছি জগিং ট্র্যাক বা রানিং ট্র্যাক থেকে শুরু করে সুইমিং টুইমিং আছে, সব কিছুই আছে। আর আমার স্কুল তো কোনটা দোকান কোনটা স্কুল মাঝে মাঝে বুঝতে পারি না। মানে ব্যাগের ওজন দিন দিন বাড়ছে, এবং পড়াশোনা করেই আসলে ব্যাগের অন্য কিছু করা ওজন হচ্ছে না। যে চীনে কম তা না, আচ্ছা। কিন্তু সুবিধাটা হলো যে চীন এটাকে অ্যাডপ্ট করার সিস্টেম করে দিয়েছে। অর্থাৎ আপনার যে ম্যাক্সিমাম বেনিফিট বা আপনার যে কমফোর্টটা দরকার, আমরা মানে যে কারণে আমাদের স্কুলিং সিস্টেম যেটা আছে, যে আপনি একটা বাচ্চাকে দেখবেন যে ভ্যানে করে যাচ্ছে, মানে যে আওয়াজটার মধ্যে দিয়ে যাচ্ছে, আপনি সাথে সাথেই তার প্রোডাক্টিভিটিকে কমিয়ে দিচ্ছেন। অর্থাৎ আপনার যে ইমেন্স পোটেনশিয়ালটা থাকে, এটা চীন চেষ্টা করে সর্বোচ্চভাবে প্রোটেক্ট করার জন্য। তার মানেটা কি দাঁড়ালো? তার মানেটা ভেরি ক্লিয়ার, যে আপনার শুধু ইনোভেশন বা রিসার্চে আমার খরচা করে লাভ হবে না যে পর্যন্ত আমি তার প্রোডাক্টিভিটির জায়গাটা ঠিক না করতে পারবো। আচ্ছা, চীনের এই ম্যাজিকটা যদি বুঝতে চাই, রাইট, 3টা পয়েন্ট বলেন যে আপনার মনে হয় যে আমরা যে শুধু এই ইনোভেশনের কথা যদি বলি, রিসার্চের কথা বলি, পলিসি মেকিংয়ের কথা বলি, সেটা তো অনেক বড় ব্যাপ্তি। যদি 3টা কারণ বের করতে বলি যে চীনের এই ম্যাজিক, এইভাবে করে লিডিং পজিশনে চলে আসা, কোন 3টা কারণকে বলবেন? ফার্স্ট হলো প্রাইভেট সেক্টর। আচ্ছা, মানে প্রাইভেট সেক্টরকে চীন এম্পাওয়ার করেছে। এবং প্রাইভেট সেক্টর বা ম্যানুফ্যাকচারিংকে যখন আপনি এম্পাওয়ার করেছেন, তাকে যখন কম্পিটিটিভ হতে হয়েছে, তাকে সবসময় ইনোভেশনে থাকতে হয়েছে। এই ইনোভেশনের ডিভিডেন্ডটা এখন চীন পাচ্ছে। 2 নম্বর হলো এডুকেশনে তারা যে পরিমাণ ইনভেস্ট করেছে গত 50 বছরে, এই ইনভেস্টমেন্টটা এরকম না হ্যাপহ্যাজার্ড, মানে একটা সরকার আসলো, একটা করে দিলাম, আরেকজনের মনে হলো গুগল থেকে মানে ট্রান্সলেট, ওদের একটা প্ল্যানের কনসিস্টেন্সিও আছে এবং সেটা তারা ফলো করে যাচ্ছে। এক্স্যাক্টলি, যেমন গুগল থেকে ট্রান্সলেট করে আমি টেক্সট বুক বানিয়ে দিলাম, এরকম তো না। ফলে আপনার এটাকে আপনার লম্বা টাইম ধরে ওরা বারবার আপগ্রেড করে, চেঞ্জ করে, যে কারণে বললাম যে এক সময় 35টা ইনস্টিটিউশনস ছিল, এখন 600-র উপরে ইনস্টিটিউশনস এআই পড়াচ্ছে। এটা হলো শুধু এআই পড়াচ্ছে 600 ইনস্টিটিউট, শুধু এআই এর উপরে আন্ডারগ্র্যাড ডিগ্রি দিচ্ছে। তারপরে আসেন থার্ড, যখন আপনি বললেন, সেটা হলো কালচার। আই থিঙ্ক কালচার প্লেজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল। কারণ কালচারে যে জিনিসটা হয়, মানে ওরা অনেক বেশি সহিষ্ণু এবং খুবই ডিসিপ্লিনড একটা জাতি। এবং এইটা হতে পারে যে সোশ্যালিস্ট স্ট্রাকচারের কারণে হতে পারে, এটা হতে পারে হিস্টোরিক্যালি, এবং এটা একটা সিভিলাইজেশনাল স্টেট। অর্থাৎ 1000 বছরের ইতিহাস, মিং ডাইনেস্টি থেকে শুরু করে একটার পর একটা এসছে। এবং তাদের যে কালচার, সোশিও অ্যানথ্রোপোলজিক্যাল যে কালচারাল ফাউন্ডেশনটা আছে, এটা অনেক বেশি, যেটাকে আমরা বলি মোরাল গ্রাউন্ডে তৈরি হওয়া। যদিও সারা বিশ্বে বিভিন্ন রকমের ক্রিটিসিজম আছে, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে, মানে চাইনিজ টেরিটরির ভিতরে তারা তো ডু নো হার্ম পলিসিতে সবসময় থাকে। সুতরাং কমিউনিটি লেভেলে আমার মনে হয় যে ওনারশিপ, ইনোভেশনের ওনারশিপ, মার্কেটের ওনারশিপটা এই সোসাইটি তৈরি করে। সুতরাং এই 3টার কারণে দে হ্যাভ বিকাম ভেরি ইম্পর্টেন্ট। মার্কেটে যখন আমরা চায়নার প্রোডাক্ট দেখতাম, হ্যাঁ, একটা সময় এটাও প্রচলিত ছিল যে চায়নার যে কোনো পণ্য আসলে বেশি দিন যাবে না, অর্থাৎ সাস্টেইন করে না কোয়ালিটির জায়গাতে। তো সেটা একটা সময় চায়নার জন্য বদনামও ছিল। কিন্তু সেটা কি আসলে বদনাম ছিল, নাকি এটা পার্সপেক্টিভের সমস্যা ছিল, নাকি ওরা আসলে ম্যাস প্রোডাকশনের দিকে ফোকাস করেছে ইনোভেশনের সাথে সাথেও? এটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। যখন আমরা বদনামটা করতাম, ঠিক একই সময় এই একই প্রোডাক্ট যখন ইউরোপে যেত, ইউরোপ ব্যবহার করেছে। আচ্ছা, অ্যাপেলের যে মোবাইলটা আপনি ব্যবহার করেন, চীনেই তৈরি হওয়া। জেনারেলের এয়ার কন্ডিশন ব্যবহার করেন বা যেটাই ব্যবহার করেন না, ওই তো চীনেই তৈরি হওয়া। এখন পয়েন্টটা হলো যে একটা বাংলায় একটা খুব মজার কথা আছে, ফেলো করি মাখো তেল। আচ্ছা,
মানে আপনি কতটুকু খরচ করবেন। আপনি যদি যে বলেন যে আমাকে 100 টাকায় এক জোড়া জুতা বানিয়ে দাও, সে দিতে পারবে, আবার 10,000 টাকায় আপনি জুতা কিনছেন। তার মানে ওরা ওই ভ্যারিয়েশনও রাখে, রেখেছে এই কারণে নিশকে তারা সার্ভ করছে। আপনার দেশ আপনার কাছে কি চাইছে, যে কারণে একটা বড় প্রবলেম হচ্ছিল যে বাংলাদেশে ইলেকট্রনিক্স গুড বলেন বা আপনি বিভিন্ন অ্যাপারেল বলেন, জুতার ক্ষেত্রে যেগুলি আসতো অত্যন্ত নিম্নমানের হতো। এটার জন্য আসলে চীনাকে আমি দায়ী করব না, এখানে করব যে আপনি কিনতেন কেন। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এক্স্যাক্টলি, ক্লায়েন্ট নিয়ে আসতো, আপনি হাই প্রফিটে বিক্রি করেন। কিন্তু এরা এত এইভাবে প্রোডাকশনের এই রিকোয়ারমেন্টগুলো কিভাবে ওরা পেরে ওঠে? এত বড় দেশ কিন্তু এইভাবে প্রোডাকশনে যে যায়, তার মানে তো ওদের কি পরিমাণ ক্যাপাসিটি ওদেরকে বিল্ড আপ। হাব অ্যান্ড স্পোক মডেল। হাব অ্যান্ড স্পোক মডেল মানে হলো যে আপনার প্রত্যেকটা মার্কেটের কানেক্টিভিটি একদম সিমলেস, সেটা রাস্তা হোক, জাহাজ হোক, উড়োজাহাজ হোক, যেটাই হোক না কেন সিমলেস, যে কারণে তারা ইনফ্রাস্ট্রাকচারে সাংঘাতিক রকমের ইনভেস্ট করেছে। তো হাবটা কি, ধরেন আপনার একটা মেজর সিটি চুনচিং, এক চুনচিংয়ের আশেপাশে যে কটা ইকোনমিক হাব আছে, মানে যে কটা স্পোক আছে, মানে ছোট ছোট, কেউ হয়তো আপনার মাশরুম তৈরি করে, কেউ হয়তো সফটওয়্যার তৈরি করে, কোনো একটা গ্রাম হয়তো শুধু আলুই তৈরি করে, কোনো একটা গ্রাম হয়তো মধু প্রডিউস করে, রাইট? এই পুরোটাই কানেক্টেড থাকে হাবের সাথে। সো চুনচিংয়ে আপনার বড় রকমের হয়তো হাব আছে যেখানে ট্রেড অ্যান্ড এভরিথিং হচ্ছে। এইটার কারণে, যে কারণে হয়, চুনচিং আবার হয়তো বিশ্বের অন্যান্য দেশের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে, ফলে আপনি সিমলেসভাবে পাঠাতে পারছেন। আর যদি আপনি হাবের মাধ্যমেও না যান, যেটা আগামী 5 থেকে 10 বছরের মধ্যে যে ঘটনাটাতে চীনে ঘটবে, তখন হবে যে প্রত্যেকটা কমিউনিটি নিজেই ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। ইন্ডিপেন্ডেন্ট বলতে আমি বোঝাচ্ছি যে তার সক্ষমতার ক্ষেত্রে, সুতরাং সে ডিরেক্টলি তখন নিজেই রপ্তানি করতে পারবে। এটার পেছনে কি কারিগরি শিক্ষার দিকে আসলে মনোযোগ দিয়েছে এই জন্য? বিজনেস মডেল, বিজনেস ভেরি স্ট্রং বিজনেস ইকোনমিক প্ল্যান, এবং যে কারণে তারা যে কমিউন সিস্টেমে কোন জায়গাতে আপনি কি করবেন সেটার যে প্ল্যানিংটা তার করা আছে, যেটা বলেছিলাম যে আপনি যদি সাংহাইতে যান, ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল, ইনোভেশন ক্যাপিটাল, আবার শেনজেনে যান, এটা পুরোটাই ইনোভেশন ক্যাপিটাল। সুতরাং তার যে আরবান প্ল্যানিং, এর সাথে দেখেন আরবান প্ল্যানিংয়ের সম্পর্ক আছে, রুরাল প্ল্যানিংয়ের সম্পর্ক আছে, অ্যাগ্রারিয়ান সিস্টেমের সম্পর্ক আছে, প্রত্যেকটা জিনিসকে তারা কিন্তু কম্প্রিহেন্সিভভাবে কানেক্ট করে। অর্থাৎ আরবান, অর্থাৎ যে শহরটা কি হবে, এই শহরের ব্যবহারটা কি, সেটাও কিন্তু প্রি প্ল্যান করা। যে কারণে আপনি দেখবেন যে চীনে অনেক নতুন নতুন শহর তৈরি হচ্ছে। এই শহরগুলিকে শুধুমাত্র যে আপনি গেলেন, আমি থাকলাম, ঘুরলাম, গেলাম, সেটা ব্যাপার না। ব্যাপারটা হলো একটা পারপাস ওরিয়েন্টেড। আর একটা ব্যাপার যে আড্ডায় প্রায় সময় হয়, বা যখন চায়না ভিজিট করেছি দেখেছি যে ওরা একরকমের একটা মেন্টালিটি নিয়ে ঘুরে, যে ওদের প্রত্যেকটা বাসা একটা ম্যানুফ্যাকচারিং ইউনিটের মতো। সিচাংয়ে একটা টেকনোলজি ইনস্টিটিউটের কথা পড়ছিলামও, যে ওখানে একটা কারিগরি ইনস্টিটিউট, যেখানে একটা ইনস্টিটিউটেই 3,000-এর মতো শিক্ষার্থী, এবং তাদের কর্তৃপক্ষ এরকমও দাবি করেছে যে 1 বিলিয়ন ইউয়ান তাদের ওখানে প্রায় বিনিয়োগ। এইটা কি ওদেরকে গেম চেঞ্জার হিসেবে গড়ে তুলতে সাহায্য করছে? নিশ্চিত। ধরেন আমি এখানে একটু মার্কিন যুক্তরাষ্ট্রকে টানি। মার্কিন যুক্তরাষ্ট্রে ফাইন্যান্সিয়াল লিটারেসির উপরে খুব বড় রকমের জোর দেওয়া হয়। অর্থাৎ আপনি যখন স্কুলে থাকেন, আপনাকে কিন্তু ফাইন্যান্সিয়াল লিটারেসি দেয়। কারণ হলো আপনি ভবিষ্যতে কোথায় আপনার ফাইন্যান্সিয়াল সিকিউরিটি হবে, এটা সেটার ব্যাপারে হয়তো আপনি স্টক মার্কেট শেখাচ্ছে, বা টাকা পয়সা সেভ করতে হয় কীভাবে, বা পজিটিভলি শেখানো হচ্ছে বিভিন্নভাবে। এক্স্যাক্টলি এই অন্টারপ্রেনারিয়াল স্কিলসটা, যেটাকে তারা সাকসেসফুলি হাউসহোল্ড লেভেলে নিয়ে যেতে পেরেছে। অর্থাৎ অন্টারপ্রেনার হওয়ার জন্য যে ধরনের স্ট্রাকচার দরকার, অর্থাৎ আমি খুব বেসিকভাবে চিন্তা করি যে আপনার হেলথের খরচা রাষ্ট্র বহন করছে, আপনার একটা সোশ্যাল সেফটি নেট আছে, আপনার মোটামুটি একটা, মানে আপনি আনলেস আল্ট্রা পভার্টিতে না পড়েন, আপনার মোটামুটি এক ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স আছে সোসাইটিতে, যেটা আপনাকে ইনোভেশনের জন্য যথেষ্ট সুযোগ দেয়। কারণ আপনি তখন যেটা আপনার ইকোনমিক অ্যাক্টিভিটিস, যে সারাক্ষণ মাথার মধ্যে চিন্তা যে কালকে কি হবে না হবে, সেই জায়গা থেকে আমার মনে হয় যে চাইনিজ সোসাইটির একটা বড় অংশ, আমি বলছি না সম্পূর্ণ অংশ, একটা বড় অংশই মানে মুক্ত, এবং এইটা আসলে অন্টারপ্রেনারশিপকে এনকারেজ করে। এবং অন্টারপ্রেনারশিপ হওয়ার জন্য যেই ধরনের ফ্রিডম দরকার, সেই ফ্রিডমটা আমার মনে হয়, আমি বলি উচ্ছৃঙ্খলতা না, মানে ফ্রিডম অফ ইয়ার থট, মানে ইনোভেটিভ থটের জন্য আমার মনে হয় চীন যথেষ্ট সুযোগ করে দেয়। এই কয়েক দশক আগে যারা কৃষি নির্ভর অর্থনীতি ছিল,
তারা কিন্তু কৃষিকেও ভুলে যায়নি। Absolutely কৃষিতে not. দেখলাম যে ড্রোনের ব্যবহার হচ্ছে, আলাদা করে বললে যে হেলথ টেকেও তারা দেখলাম যে বড় বড় ইনোভেশনকে তারা ইন্টিগ্রেট করে ফেলেছে ইতিমধ্যে। তো এই জায়গাগুলোতে আসলে এবং আরেকটা ব্যাপার আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যে এখন দেখছি যে গ্লোবালি শুধুমাত্র চাইনিজ ল্যাঙ্গুয়েজকে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় বা তাদের সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়া যায়, একই সাথে তারা অন্যান্য দেশের সাথে ক্রস কালচার একটা ইন্টিগ্রেশন, একটা কোলাবোরেশনে যাওয়ারও চেষ্টা করছে, তাই না? শি জিনপিং এর 14 পয়েন্টসে এই জিনিসটা আছে যে আচ্ছা। কালচারাল রিজুভিনেশন, মানে যেটা আসলে বেসিক্যালি পাবলিক ডিপ্লোমেসি, অর্থাৎ তারা কনফুশিয়ানিজম ফর এন এক্সাম্পল, কনফুশিয়ানিজম তো চাইনিজ সোসাইটিতে একটা ইম্পর্টেন্ট মানে ফ্যাক্টর, এই কনফুশিয়ানিজমটাকে তারা প্রমোট করছেন এবং এটাকে প্রমোট করছেন অ্যাজ এ সফট ডিপ্লোমেসি হিসেবে। এবং যেটা আমার তাতে কাছে লাভটা কি হয়? প্রথম কথা হলো যে আপনার নতুন তথ্যগুলি আসছে, আপনি এক্সিস্টিং যে ধ্যান ধারণাগুলি আমাদের আছে, লিবারাল ওয়েস্টার্ন ডেমোক্রেসি বলেন বা লেফটিজম বলেন বা এগুলির একটা প্যারালাল থট তারা তৈরি করছে এবং সেটাতে যথেষ্ট রকমের আপনার আগ্রহ তৈরি হচ্ছে। এবং কনফুশিয়ানিজমের অনেকগুলি দিকও আছে, অর্থাৎ এইখানে আপনার যেটাকে বলা হয় মোরাল বিইং থেকে শুরু করে এনলাইটেনমেন্ট সবই কিছু আছে। সুতরাং সেটাকে তারা নিশ্চিতভাবে নিয়ে যাচ্ছেন এবং এটাও চীন নিশ্চিতভাবেই শিখেছে যে ওয়েস্টার্ন মানে নিও ক্লাসিক্যাল ইম্পেরিয়ালিজম বলেন বা এগুলির ক্ষেত্রে ভাষার যে একটা ইম্পর্টেন্স আছে, মানে ইংরেজি ভাষা, এবং ইংরেজি ভাষা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ভাষা তো, এবং তারা এই ইম্পর্টেন্সটা বুঝতে পেরেছে যে পাওয়ার অফ ল্যাঙ্গুয়েজটা কতটুকু, সুতরাং সেটাকেও তারা নিয়ে আসছে। আর সিভিলাইজেশনাল স্টেট হিসেবে তারা চাইবে সবসময় তাদের সিভিলাইজেশনটাকে প্রজেক্ট করতে, যে তাদের ইউনিক ডিস্টিংশন। সুতরাং সেই জায়গা। আর একটা জিনিসটা আপনি খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে এসেছেন, সেটা হলো এগ্রিকালচার। এগ্রিকালচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। চাইনিজ সোসাইটিতে এগ্রিকালচার এখনও প্রিডমিনেন্ট সেক্টর, যত কিছুই বলা হোক। এটা কিন্তু একটু আড়ালে চলে যায় না, কারণ আমরা সবসময় টেক নিয়ে কথা বলতে গিয়ে ওটা আড়ালে থেকে যাচ্ছে। 1.4 বিলিয়ন মানুষের ফুড সিকিউরিটি ইজ নট আ জোক। এক্স্যাক্টলি, এটা তারা সাপ্লাই দিয়ে আসছে এবং শুধু সাপ্লাই দিচ্ছে না, সেটাকে স্টেবল প্রাইসিং এর মধ্যে রাখতে হয়, রাইট? সুতরাং আজকে হঠাৎ 100 টাকা পেঁয়াজ হয়ে গেল, পরের দিন 60 টাকা হয়ে গেল। আই ডোন্ট থিঙ্ক এতটা ফ্ল্যাকচুয়েশন চাইনিজ সোসাইটি খুব বেশি হয় মার্কেটে। তার মানে রাষ্ট্র মার্কেটটাকে খুব জোরের সাথে দেখে যাতে এখানে অ্যানোমালিজটা না হয়, এবং এই অ্যানোমালিজটা তখনই হবে না যখন আপনার সাপ্লাই চেইন স্টেবল থাকে। তার মানে এগ্রিকালচারে ফুড সিকিউরিটির দিক থেকে। আর কোভিড ওয়াজ এ ক্লাসিক এক্সাম্পল, যখন আপনি বাসায় বাসায় বন্দি, এই ড্রোনে করেই কিন্তু সব বাড়িতে খাবার দেয়া হয়েছে। সুতরাং এই যে খাবারগুলি যে দেওয়া হয়েছে, ওষুধ দেওয়া হয়েছে, এখন টেলিমেডিসিন তো আছেই এবং মেডিসিন সাপ্লাইও যাচ্ছে। এবং চীনে এই মুহূর্তে আমার মনে হয় না, যদি আপনার ক্রেডিট কার্ড নাও থাকে একজন বিদেশি হিসেবে, আপনার পক্ষে চীনে সার্ভাইভ করা সম্ভব। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমাদের এখনো বাংলাদেশ বা অন্যান্য দেশগুলি এখনো তাদের সাথে ইন্টিগ্রেশনটা প্রপারলি হয় নাই। কিন্তু চীনে যদি আপনি যান, ফেশিয়াল রেকগনিশন, রেটিনা দিয়ে আপনি আপনার ব্যাংকিং থেকে শুরু করে সব সব আছে, মানে সিম্পল, মানে অর্থাৎ আমার যদি পকেটে টাকাও না থাকে, অন্তত ওকে আমার চেহারাটা গুড এনাফ টু গেট এ ট্যাক্সি এন্ড হ্যাভ মাই ফুড, তার মানে এখন এখানে চলে যাচ্ছে। এবং বিভিন্ন জায়গায় তো এখন ওই যে হলোগ্রামও এসে আপনার সাথে কথাবার্তা বলে। মানে আমি একটা ওদের বড় কোম্পানির একটা R&D সেকশনে গিয়েছিলাম, তারা আমাকে তাদের মানে দেখাচ্ছিল তো একটা জায়গা যেখানে আপনার হয়তো হাই সিকিউরিটি, আপনি ঘুরছেন, আপনাকে নিয়ে গেল যাতে হিউম্যান ইন্টারাকশন মিনিমাম হয়। ওখানে আমার সাথে একটা হলোগ্রাম ঘুরছে এবং হলোগ্রাম আমার সাথে বাংলায় কথা বলছে, এটা আরো মজার জিনিস। এবং হলোগ্রাম আমাকে বলছে যে আমি ঢাকা নিয়ে তার সাথে কথা বলছিলাম, যে হাঁটতে হাঁটতে সে তাদের ইনোভেশন দেখাচ্ছে, বলে যে আমাদের ঢাকার জন্য কি করা যায়। তখন সে আমাকে খুব মজা করে বলছে যে জানো, তোমাদের ঢাকায় এই মুহূর্তে গার্বেজ নিয়ে আমার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে একটা কথা হচ্ছিল। তখন তুমি কি জানো তোমাদের ঢাকায় সবচেয়ে বেশি সলিড ওয়েস্ট এই মুহূর্তে কোথায় উৎপন্ন হচ্ছে? আমি বললাম না তো। তো আমাকে একটা জায়গা দেখিয়ে বললো এই জায়গাটা। আমি বললাম ও বাংলাই বলছে আমাকে। এখন তার মানে একটা মজার জিনিস, এটা আমার বলাটা খুবই জরুরি, যে ভাষার যে ইংরেজি ভাষার যে ডমিনেন্সটা, এটাকে ওরা ভেঙে ফেলছে।
অর্থাৎ ভেঙে ফেলে এখন আগে একসময় কথা বলতে প্রবলেম হতো চীনে কার সাথে কথা এটা একটা বড় একটা কনসার্ন থাকে এখন তো ওদের প্রত্যেকের কাছেই ডিভাইস আছে, আপনি বাংলায় কথা বলেন সে চীনেই উত্তর দিবে, ট্রান্সলেট করেছে রিয়েল টাইমে। সুতরাং মানে আগে যে ইংলিশ অ্যাজ দি ইন্টারমিডিয়ারি বিটুইন টু কালচার, টু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, ওটাকে ওরা আস্তে আস্তে ভেঙে দিচ্ছে। আচ্ছা, চায়না তো ঘুরেছেন, বেশ কয়েকটা প্রদেশ দেখেছেন, আমরা এটা নিয়ে অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করছি এবং আমরা শুনি, আমরা আড্ডা দিই, পুলকিত হই, বিচলিত হই মাঝে মাঝে। কয়েকটা জিনিসের নাম বলেন যেটা চান যে আপনাকে সুযোগ দেওয়া হলে আপনি ওটা বাংলাদেশে আনতে চান এবং ইমপ্লিমেন্ট করতে চান, যেটা আপনি চায়নায় দেখেছেন। প্রথম জিনিস যেটা হলো তাদের এডুকেশন মডেল। আচ্ছা, মানে এডুকেশন মডেলটাকে আমি মোটামুটি এখানে যদি সম্ভব হতো আমি এইটাকে একটা বড় রকমের এমফাসিস দিতাম। এটা হলো একটা। সেকেন্ড হলো ওদের এগ্রিকালচারাল প্রোডাকশন সিস্টেমটাকে পুরোপুরি না হলেও আমাদের কালচারের সাথে, আমাদের ইকোনমির সাথে সামঞ্জস্য করে এখানে আমার এগ্রিকালচারাল ফুড প্রোডাকশন অর্থাৎ ফুড সিকিউরিটিটা নিশ্চিত করা। আর থার্ড হলো ওদের যে হেলথ সেক্টর, অর্থাৎ ওরা হেলথের ক্ষেত্রে যেই ধরনের ইনোভেশনগুলি নিয়ে এসছে, কারণ আপনাকে মনে রাখতে হবে আমাদের জায়গা কম এবং আমরা চাইলেই ইচ্ছামতো, যদিও আমরা ইচ্ছামতো বাড়িঘর বানাই, কিন্তু টেকনিক্যালি আমার আরবান প্ল্যানিংয়ের অবস্থা তথৈবচ। সুতরাং সেই জায়গাতে হাসপাতালে ম্যাক্সিমাম সার্ভিস দেওয়ার জন্য এবং ডাক্তারদেরকে ম্যাক্সিমাম কমফোর্ট দেওয়ার জন্য আমার মনে হয় যে ওরা যে ধরনের টেকনোলজিগুলি ব্যবহার করছে, যে ধরনের সার্ভিস সিস্টেম তৈরি করছে, যে ধরনের অটোমেশনগুলি করছে, আমার মনে হয় আমাদের হাসপাতালগুলিতে ওটা আনা দরকার। কারণ আমাদের হাসপাতালগুলির একটা বড় ইস্যু হলো যে আমাদের ডাক্তারদেরকে অনেক পেশেন্ট দেখতে হয়, যত কিছুই বলা হোক না, একটা সিভিল সার্ভেন্ট, ইউএনও বা যারা থাকেন তাদেরকে আপনি দেখেন না একদিনে কতগুলি মানুষের সাথে। সুতরাং আমার কাছে মনে হয় ওদের যে এই হেলথ সার্ভিসেস বা আপনার যে এই ধরনের সার্ভিসেস যেগুলি আছে, এইটাকে আমাদের মনে হয় অ্যাডপ্ট করাটা যতটা সম্ভব পসিবল করা উচিত। এতে আমার মনে হয় এই তিনটা দিয়ে অন্ততপক্ষে আমরা একটা মানে যেটাকে আমরা অন্ততপক্ষে আমাদের যে বেসিক সার্ভিসেস, ফুড, হেলথ অ্যান্ড আরবানের যে জায়গাগুলি আছে, এইটাকে আমরা অন্ততপক্ষে এরপরেরটা অফকোর্স যেটা আপনার প্রাইভেট সেক্টর যদি পারে ইনোভেশনগুলিকে সাধারণ মানুষের দোরগোড়ায় যদি নিয়ে যেতে পারে, ভেরি গুড, ফেয়ার এনাফ। আমরা একটা জিনিস খেয়াল করি যে চায়না সবসময় গ্লোবালি সবার সাথে একটা ভালো রিলেশন রেখেছে, অ্যাটলিস্ট স্ট্র্যাটেজিক্যালি যাদের সাথে আর কি ভালো সম্পর্ক রাখতে হয়। আমরা দেখেছি যে ইতিমধ্যে বাংলাদেশের সাথে চায়নার একটা বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই জায়গা থেকে দেখলে আপনি বাংলাদেশের জায়গায় কি পরামর্শ দিবেন যে বাংলাদেশ চায়নার সাথে একসাথে আমরা কোলাবোরেট করে সামনে কিছু প্রজেক্টে কাজ করতে পারি, সেটা কি হতে পারে? অ্যাবসলিউটলি হেলথ, উইদাউট এনি ডাউট বাংলাদেশের একটা বড় ইস্যু। কারণ তারা কিন্তু ইতিমধ্যে আমাদের ইনভাইটও করছে বাংলাদেশিদের, তারা বলছে যে তোমরা আসো, দেখো আমাদের কি ইনফ্রাস্ট্রাকচার আছে, সেটআপ আছে, এক্সিকিউট করার ক্ষমতা রাখি, এটাও তো একটা বিষয় আছে। মানে আমাদের হিউম্যান রিসোর্সেস এই প্রোগ্রামগুলি ইমপ্লিমেন্ট করার মতো সদিচ্ছা, ক্যাপাসিটি, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি, ইনফ্রাস্ট্রাকচারাল ক্যাপাসিটি বা পলিটিক্যাল সদিচ্ছা আছে কিনা, এটাও তো ইম্পর্টেন্ট। সুতরাং এইগুলিতে আমার মনে হয় একটু নজর দেওয়াটা খুব জরুরি। কারণ আমরা যদি চাই যে সাধারণ মানুষের কাছে মোস্ট টেকনোলজি এফেক্টিভভাবে, কস্ট এফেক্টিভভাবে মানুষের কাছে পৌঁছাতে চাই, এটা একটা আমি মনে করি এই জায়গাতে অতি দ্রুত দেওয়া দরকার। দ্বিতীয়টা হলো ফুড প্রোডাকশনে ইমিডিয়েটলি টেকনোলজিক্যাল সলিউশন থেকে শুরু করে, সেটার জন্য আপনার নদী শাসন থেকে শুরু করে ওয়েস্ট ম্যানেজমেন্ট, যে কারণে আমি ওয়েস্ট ম্যানেজমেন্টের কথা বলবো, ওয়েস্ট ম্যানেজমেন্ট, কারণ এগ্রিকালচার তো শুধু এগ্রিকালচার না, পানিরও ব্যাপার আছে। পানির কোয়ালিটি যদি আপনার ভালো না থাকে তাহলে তো আপনি ফিশারিজের কথাই চিন্তা করেন যে পানির কোয়ালিটি খারাপ, আপনি স্বাভাবিকভাবে ইনটেকের মধ্যে তো চলে আসতেছেন। সুতরাং আপনার এটা। আর থার্ড হলো আমি মনে করি যে মানে আরবান গভর্নেন্স, এবং আরবান গভর্নেন্সটা আমার মনে হয় পুরোটাই পলিটিক্যাল, এবং পলিটিক্যাল সদিচ্ছা ছাড়া এটা সম্ভবই না। আর পলিসির সাথে সাথে ট্রান্সপারেন্সি রাখতে হবে, সেটাও নিশ্চয়ই একটা বড় প্রিরিকুইজিট হবে। এবং যে কারণে চাইনিজ কমিউনিস্ট পার্টি নিয়ে যথেষ্ট রকমের পশ্চিমাদের চিন্তাভাবনা থাকলেও অন্ততপক্ষে আপনি যদি ওদের আরবান গভর্নেন্স দেখেন, মানে হয়তো ওরা মোটামুটি বড় রকমেরই একটা এফেক্ট করতে পারে যে ভেঙে তৈরি করে ফেলা নতুন করে, বাট অনেক ক্ষেত্রে প্রোপাগান্ডাও আছে। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে অ্যাকচুয়ালি যাদের বাড়িঘর ভেঙে রাস্তা তৈরি হচ্ছে তাদেরকে কিন্তু কম্পেনসেট করা হচ্ছে। এখানে ইস্যুটা হলো যে আপনি এই আরবান গভর্নেন্সের ক্ষেত্রে এবং অল্প জায়গায় বিস্তর মানুষ থাকার মতো একটা প্রপার গভর্নেন্স সিস্টেম
আমার মনে হয় যে চাইনিজ শহরগুলি কিন্তু দেখিয়ে দিয়েছে, এবং চাইনিজ শহরগুলিতে যদি আপনি দেখেন টেকনোলজি ব্যবহার করে, আপনার তো কোভিড ইজ এ বিগ। এটা কি ওর নিজের ক্যাপাসিটিতে করেছে মনে হয় নাকি না? এটা তো আসলে গ্লোবালি ও ওই ট্যালেন্ট হান্ট গুলো সবসময় করে, তাই না? মার্কিন যুক্তরাষ্ট্র আর চীনের পার্থক্যটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র গ্লোবাল ট্যালেন্ট হান্ট করে, আচ্ছা, যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো স্টেম এডুকেশনের টপার, এবং ইটস এ ল্যান্ড অফ ইমিগ্রেন্টস, তাই না? ফলে বেস্ট মাইন্ডস আইনস্টাইন থেকে শুরু করে যাদেরই বলেন না কেন, 13 জন চাইনিজ নোবেল লরেটের মধ্যে অনেকেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী। সুতরাং এটা কিন্তু চীন যেটা করেছে, চীন বাইরেও লোক পাঠিয়েছে, সেখান থেকেও শিখে দেশে ফিরেছে, আবার নিজের ইনোভেশন ক্যাপাসিটিও আছে, এবং বাইরে থেকে সে যে জ্ঞানটা পেয়েছে সেটাকে সে ইমপ্রুভাইজ করেছে। একটা প্রশ্ন প্রায় বদল করে বা চিন্তা করি যে আমরা ওরা কিভাবে এত কিছু করলো। আপনি চীনে যান, আপনি ফেসবুক ইউজ করতে পারবেন না, হোয়াটসঅ্যাপ চলে না, ওদের একটা উইচ্যাট আছে, ওটাতেই সব কিছু ওরা করে। মানে এটা কেন, ওরা কিভাবে করতে চেয়েছে? গুগলও করা যায় না ইনফ্যাক্ট, ওদের নিজস্ব একটা ইকোসিস্টেম দাঁড় করিয়েছে। তো এইভাবে সবার থেকে আলাদা হয়ে ওরা আসলে কি প্রমাণ করতে চেয়েছিল? মাই ওয়ে অর বাই ওয়ে। সিম্পল হলো যে সে মনে করে যে তার যে ইডিওলজিক্যাল বেসিস, উইচ ইজ দি কমিউনিস্ট পার্টি অফ চায়না, এটা সবসময় মনে করে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তার জন্য একটা বড় হুমকি। সুতরাং সে সবসময় চাইবে তার ইনফ্রাস্ট্রাকচার, যে কারণে তার যে ইনফ্রাস্ট্রাকচার, আইটি ইনফ্রাস্ট্রাকচার, যেটাকে গ্রেট ওয়াল অফ চায়না, রাইট, মানে টেকনোলজি অর্থে, অর্থাৎ ফায়ারওয়াল যেটা তৈরি করেছে। তো এই যে গ্রেট ওয়াল অফ চায়না ইন টার্মস অফ মানে ইন্টারনেট, এইটা তার প্রথম কথা হলো তার একটা পলিটিক্যাল সিকিউরিটি, এটা একটা। দ্বিতীয় হলো যে তার যে সোসাইটি, এবং সোসাইটিকে যদি তাকে একতাবদ্ধ করতে হয়, সুতরাং হি হ্যাজ টু গিভ এ ভেরি ইউনিফর্ম প্ল্যাটফর্ম, মানে হ্যাপহ্যাজার্ড প্ল্যাটফর্ম না। সুতরাং সেই জায়গাতে তার একটা বড় কনসার্ন থাকে। আর খুব ইম্পর্ট্যান্ট হলো এই যে তাদের যে মানে ডোমেস্টিক ভাবে জিনিসটাকে নিয়ে আসা, কন্ট্রোল, আপনি দেখেন এটাতে কিন্তু তার ইনোভেশনও হয়েছে, এবং ইনোভেশন হয়েছে বলেই উইচ্যাট দিয়ে আপনি এমন কিছু নাই যেটা করতে পারি না। হ্যাঁ, এবং আপনি তার যে শিয়াওমি গাড়ি বলেন, এবং ওয়াওই নিয়ে যে জিওপলিটিক্সটা হচ্ছে, ওয়াওই তো পুরোপুরি ডোমেস্টিক মার্কেটকে কন্ট্রোল করছে, টেকনোলজিতে বড় রকমের কন্ট্রোল করছে, গাড়ি থেকে শুরু করে। সুতরাং সে যে তার টেরিটরির ভিতরে যে ইনোভেশনগুলি করছে, এই ইনোভেশনটা আমার মনে হয় অনেকটাই এনকারেজড হয়েছে যে বাইরের সাথে সংযুক্তিটা কম হয়। অর্থাৎ আপনি ভিতরে যদি বাইরের কোনো কিছু না আসতে পারে, তাহলে তো ভিতরেই আপনি প্রডিউস করবেন। সুতরাং তার যে টিকটক, সেটা তো মোটামুটি ইনস্টাগ্রামের সাথে তো বড় রকমের ধাক্কাধাক্কি করছে। তার ফেসবুক নাই, কিন্তু উইচ্যাটে দেখেন মানে দে আর ডুইং এভরিথিং। আলিবাবা, আলিপে, মানে অর্থাৎ আপনি যদি তাকে যদি গ্লোবাল ফাইন্যান্সিয়াল আউটলেট থেকে কেটেও দেন, রাইট, তার ইন্টারনাল ইকোনমি যথেষ্ট শক্ত, সেটা দিয়ে বেশ ভালো সার্ভাইভও করবে, একসময় লিডও দিবে, ইনফ্যাক্ট লিডও দিচ্ছে। অ্যাবসলিউটলি। প্রফেসর শাহাব আলম খান, আমার মনে হয় যে এই আলাপ আসলে শেষ হবে না, বিকজ আমরা যখন চায়না এবং তাদের যে লং টার্ম যে প্ল্যান বা পলিসির কথা আপনি বলছেন, এগুলো প্রত্যেকটাই যথার্থ। তবে আমরা ওখান থেকে নিশ্চয়ই শিক্ষা নিব বা ইন্সপিরেশন নিব। যে প্রশ্ন হলো কি আমরা কি শিক্ষা নিতে চাই কিনা, দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন টু আস্ক আওয়ারসেলভস, না? না, এটা ঠিক বলেছেন। বাট আমরা আশা রাখতে পারি যে আমরা ওখান থেকে শিখবো, এবং একই সাথে সাথে জাতি হিসেবে আমরাও সামনে এগোবো। আমরা আজকের মতো আয়োজন শেষ করি, আমাদের সময় স্বল্পতা রয়েছে। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, এবং আপনার ওপিনিয়নের জন্য, আপনার ভ্যালুয়েবল ওপিনিয়নের জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রফেসর শাহাব এনাম খানের সাথে কথা হচ্ছিল, এবং আজকের পডকাস্ট আমরা এখানে শেষ করব, এবং একই সাথে এই প্রত্যাশাও রাখতে চাই যে চায়নার যে দুর্দান্ত গতি, সেই দুর্দান্ত গতি বাংলাদেশও পাক, এবং একই সাথে সাথে বাংলাদেশের সাথে সব রাষ্ট্রের সুসম্পর্ক বজায় থাকুক। আমরা একই সাথে একটা লং টার্ম পার্টনারশিপের মাধ্যমে সামনে আগাবো, দেশ গড়বো, বিশেষ করে যারা তরুণরা। এবং একই সাথে প্রফেসর শাহাব আলম খান এটাও বলছিলেন যে প্রত্যেকটা মানুষ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা নাগরিককে যদি আমরা সম্পৃক্ত করতে পারি, ইনভলভ করতে পারি, তাহলে নিশ্চয়ই এই যাত্রা কেউ থামাতে পারবে না। আজকের মতো আপনাদের সঞ্চালক রহমান রাশেদ বিদায় নিচ্ছি আমাদের পডকাস্ট ওপিনিয়ন থেকে। ভালো থাকবেন সবাই।